আসসালামু আলাইকুম। রাজকণ্ঠের মণিমালায় আমাদের আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত চরিত্রহীন উপন্যাসের কাহিনী সংক্ষেপ। উপেন্দ্র বেশ সম্মানী মানুষ। ফুটবল, জিমন্যাস্টিক, বিতর্ক সব কিছুতেই সে চ্যাম্পিয়ন, আর পরীক্ষার ফলাফলও অসাধারণ। জীবনের সব ক্ষেত্রেই সফল সে। বর্তমানে কোর্টের উকিল, মস্ত বড় উকিল, টাকাও অনেক কামায়। দিবাকর উপেন্দ্রের ফুফাতো ভাই। শিশু অবস্থায় দিবাকর তার পিতামাতাকে হারায়। এরপর থেকেই সে উপেন্দ্রদের বাড়িতে থাকে। বাইরের একটি ঘরে দিনের বেলা লেখাপড়া করে এবং রাতে ঘুমায়। বয়স প্রায় 19, বিএ পাশ করে এখন এফএ পড়ছে। সতীশ উপেন্দ্রের বন্ধু। এতদিনে সে বুঝতে পেরেছে যে পড়াশোনা তার দ্বারা হবে না, তাই তো পড়াশোনার পাঠ চুকিয়ে আপাতত থিয়েটার করছে। এরপরে পরিকল্পনা কলকাতায় গিয়ে হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হবে। উপার্জনের কিছু একটা ব্যবস্থা তো করতে হয়। আরও একটা উদ্দেশ্য আছে, ডাক্তারি শিখে গ্রামে গিয়ে একটা দাতব্য চিকিৎসালয় খুলবে। সে হবে গরিবের ডাক্তার। বাড়িতে সতীশের বৃদ্ধ বাবা থাকেন, অনেক সম্পদের মালিক। মারা যাওয়ার পরে এই সমস্ত সম্পদের একমাত্র মালিক তার একমাত্র সন্তান সতীশ। এর কয়েকদিন পরে সে কলকাতায় গিয়ে হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হয় আর একটি বাড়ি ভাড়া করে সেখানে থাকে। কলকাতার বাসায় সতীশের সাথে বিহারী নামে এক চাকর থাকে, বয়সে বৃদ্ধ। তবে সতীশের কি দরকার না দরকার সব কিছু দেখার দায়িত্ব এই বিহারীর। আর তার বাড়িতে কাজ করার জন্য একটি মেয়ে আছে, নাম সাবিত্রী। কাছেই একটা বাড়িতে থাকে। প্রতিদিন সতীশের বাড়িতে এসে কাজ করে দিয়ে রাতে আবার চলে যায়। সাবিত্রী সতীশের বেশ যত্ন করে। এখারা অতি সুশ্রী গঠন, বয়স 21-22-এর কাছাকাছি, কিন্তু মুখ দেখে বয়স আরও কম মনে হয়। ফর্সা কাপড় পরে, পানের রসে ঠোঁট দুটি সব সময় রাঙা করে রাখে। চুরি করতো না বলে সতীশ তার সকল টাকা পয়সা এই সাবিত্রীর কাছেই রাখত। বাসার সকলের প্রতি তার আন্তরিক স্নেহ ছিল, অধিকারও ছিল। সারাদিন বাড়ির সকলের জন্য পরিশ্রম করত। তবে সতীশের প্রতি তার বিশেষ খেয়াল ছিল। সতীশের কি প্রয়োজন তা সে খুব যত্ন সহকারে খেয়াল রাখত। সতীশও মাঝে মাঝে রসিকতা করে এই সাবিত্রীর সাথে। সতীশ প্রায় স্কুল ফাঁকি দিলে সাবিত্রী অত্যন্ত অধিকারের সাথে সতীশকে স্কুলে যাওয়ার জন্য তাড়া দিত, জোর করে স্কুলে পাঠাতো। একজন ঝিয়ের এমন খবরদারি সতীশ বেশ উপভোগ করত। আসলে সাবিত্রীর চালচলন দেখে তাকে কখনোই ঝি বলে মনে হয়নি সতীশের। সতীশ বেশ ধার্মিক, নিয়মিত পুজো আহ্নিক করে, আর তার এসব কাজের সকল সহযোগিতা করে সাবিত্রী। বিপিনবাবু সতীশের একরকম বন্ধু। সে মাঝে মাঝেই এই বাড়িতে আসে, সাবিত্রীর দিকে কিভাবে যেন তাকায়। একবার সে সাবিত্রীকে তার বাড়িতে কাজ করার জন্য আমন্ত্রণ জানায়, বেশ বড় মাইনে দিবে। সতীশ তা শুনে রেগে আগুন হয়ে যায়। সাবিত্রীও সতীশকে খেপানোর জন্য বলে, কোথায় কাজ করি না করি তা আমার ইচ্ছে, আপনি কেন রাগ করেন? আসলে সতীশ আগেই বিপিনকে এই ব্যাপারে সন্দেহ করেছিল, তাই সে কোনোভাবেই চায় না যে সাবিত্রী বিপিনের বাড়িতে কাজে যাক। এমনকি রাগে অগ্নিশর্মা হয়ে বিপিনকে মারার জন্যও প্রস্তুত সে। অবশেষে সাবিত্রী যখন বলে যে সে বিপিনের বাড়িতে কাজ করবে না, তখন সতীশ শান্ত হয়। আর এরকম মান অভিমান তাদের মধ্যে চলতেই থাকে। একদিন সতীশ হঠাৎ করে সাবিত্রীর শাড়ির আঁচল চেপে ধরে। সাবিত্রী টান মেরে আঁচল ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। হঠাৎ নিজের অজান্তেই ঘটে যাওয়া এই ঘটনায় সতীশ নিজেই হতবুদ্ধি হয়ে যায়। মনে মনে বেশ লজ্জা পায়। তবে সাবিত্রী ব্যাপারটা তেমন গায়ে মাখেনি, যদিও সে এটা নিয়ে পরবর্তীতে সতীশকে অনেকবার কথা শুনিয়েছে। এরপরে কয়েকদিন সতীশ সাবিত্রীকে এড়িয়ে চলে, বাইরে বাইরেই থাকে বেশি সময়। কিন্তু সাবিত্রী সতীশের সাথে নিজে এসে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। একদিন সতীশ বিপিনবাবুর নিমন্ত্রণ পেয়ে সেখানে গিয়ে অনেক রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরে। সাবিত্রী এত রাতেও সতীশের জন্য এ বাড়িতে অপেক্ষা করছিল। সতীশ যদিও কখনো মদ খায় না, এদিন বিপিনের পাল্লায় পরে খেয়ে ফেলেছে।
তখন সাবিত্রী অত্যন্ত অধিকারের সাথে সতীশের উপর রাগ করে এবং সতীশের হাত ধরে সে কথা নেয় যে সতীশ আর কোনো দিন মদ খাবে না। মাতাল সতীশ সে কথা দেয়। এদিকে উপেনের বাড়িতে বেশ ভালোই চলছে। বাড়ির ছোটোখাটো কাজ দিবাকরই করে। উপেন্দ্রর স্ত্রীর নাম সুরবালা, অপূর্ব সুন্দরী, সহজ সরল, প্রচণ্ড ধার্মিক আর স্বামীর প্রতি তার অগাধ ভক্তি। সুরবালার মতো পতিভক্ত স্ত্রী এ জগতে আর দ্বিতীয়টি নেই। তার আরেকটা গুণ আছে, পশু পাখি অনেক ভালোবাসে সে। তার আশ্রয়ে অনেক পশু পাখি আছেও। দিবাকরকে বেশ মায়া করে সুরবালা, আপন ভাইয়ের মতো দেখে। সুরবালার একটা ছোট বোন আছে, নাম সচি। তার পায়ে ছোটবেলা থেকেই একটা সমস্যা আছে, বা পাটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। উপেন্দ্র ও সুরবালা মিলে দিবাকরকে সূচির পাত্র হিসেবে ঠিক করে। পায়ে সমস্যার কথা শুনে দিবাকর একটু মন কেমন করলেও উপেনের কথা ফেলার সাধ্য তার নাই, তাই তো খুব সহজেই রাজি হয়ে যায়। সাবিত্রী একজন সাধারণ দাসী, কিন্তু তার চেহারা, তার শিক্ষা, তার কথা বলার ধরন দেখে কেন যেন সতীশের তাকে দাসী বলে কখনো মনেই হয় না। কোনো এক অজানা কারণে সাবিত্রীর প্রতি ভক্তিতে, সম্মানে তার মাথা নুয়ে আসে। তার সম্পর্কে সতীশ কিছুই জানে না। কয়েকবার জিজ্ঞেস করলেও সাবিত্রী কিছুই বলেনি তাকে। বিহারীর কাছে জানতে পারে সাবিত্রী ভালো ঘরের শিক্ষিতা মেয়ে, নেহাত ভাগ্যের ফেরে আজ তার এই অবস্থা। সতীশের প্রতি সাবিত্রীর খুনসুটি আর যত্ন দেখে সতীশের মনে হয় যে সাবিত্রী তাকে ভালোবাসে, কিন্তু সতীশ তাকে ভালোবাসে না। আবার কখনো কখনো সাবিত্রীর ব্যবহার দেখে তার মনে হয় যে আসলে সতীশই তাকে ভালোবাসে, কিন্তু সাবিত্রী বাসে না। আর তখন সতীশের খুব অভিমান হয়। একদিন কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে সতীশের সাথে মোক্ষদা নামক এক নারীর সাথে দেখা হয়। মোক্ষদা সতীশের পুরনো বাড়িতে কাজ করত। কথা বলতে বলতে সতীশ মোক্ষদার বাড়িতে চলে আসে। সেখানে সে একটা ঘর দেখতে পায়, বেশ গোছানো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সতীশ জানতে পারে যে এই ঘরটি মোক্ষদার নয়, একটি মেয়ের, যে মেয়েটি অন্য বাসায় কাজ করে। তারপর সতীশ কথায় কথায় জানতে পারে যে ওই ঘরটি আসলে সাবিত্রীর। এতদিন কাজ করলেও সতীশ জানতো না যে সাবিত্রী কোথায় থাকে। আর আজ সাবিত্রীর থেকে পালাতে গিয়ে নিজের অজান্তেই সাবিত্রীর বাড়িতে এসে পৌঁছায়। একটু পরে সাবিত্রীও চলে আসে। সতীশের বেশ যত্ন করে সাবিত্রী। আর তখন সতীশ জানতে পারে যে ওই দিনই সাবিত্রীর জন্মদিন। মোক্ষদাকে সাবিত্রী মাসি বলে ডাকে। মোক্ষদাও সাবিত্রীকে নিজের মেয়ের মতো স্নেহ করে, একরকম আগলেই রাখে। শরীরটা ভালো না থাকায় সতীশ সে রাত্রি সাবিত্রীর ঘরেই কাটায়। সাবিত্রী গিয়ে মোক্ষদার ঘরে ঘুমায়। তারপরে কথায় কথায় সতীশ সাবিত্রীকে বলে যে সে তাকে ভালোবাসে। সাবিত্রী কথাটা এড়িয়ে যায়, বলা যায় একরকম ফিরিয়েই দেয় সতীশকে। সাবিত্রীর যে এ ব্যাপারে কোথায় সমস্যা তা সতীশ বুঝতেই পারে না। ছোটবেলায় সাবিত্রীর একটি বিয়ে হয়েছিল। খুব অল্প দিনের মাথায় তার স্বামী মারা যায়। বিধবা সাবিত্রী যেন অকুল পাথারে পড়ে। এরপর ভুবনবাবু নামের এক লোক বিয়ে করার আশ্বাসে তাকে কলকাতা নিয়ে আসে। নিয়ে এসে এই বাড়িতেই রাখে, কিন্তু কয়েকদিন পরে সে আর বিয়ে করতে রাজি হয় না। তারপর থেকেই সাবিত্রী মানুষের বাড়িতে কাজ করে খায়। কিন্তু এত কিছুর পরেও সাবিত্রী পবিত্র থাকে। ভুবনবাবু বা অন্য কেউ কোনোদিন তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। আর এ কারণেই সাবিত্রী সতীশকে প্রবলভাবে কাছে আকর্ষণ করে, কিন্তু কাছে এলেই দূরে সরে যায়। সতীশ অনেক ভেবেও এর কারণ খুঁজে পায় না। এরপরে সতীশ সে বাসা পরিবর্তন করে নতুন বাসা ভাড়া করে। প্রধান উদ্দেশ্য, কোনোভাবেই আর সাবিত্রীর সাথে দেখা করবে না, সাথে বিহারীকেও নিয়ে যায়। নতুন বাসায় সতীশের আর কিছুই ভালো লাগে না, বারবার সাবিত্রীর কথা মনে পড়ে। এরপরে সে একদিন বিহারীকে পাঠায় সাবিত্রীর বাসায়, সাবিত্রীর খোঁজ খবর নেয়ার জন্য। সাবিত্রীর বাড়িতে গিয়ে বিহারী দেখে যে এক অদ্ভুত কাণ্ড। সাবিত্রী এলোমেলোভাবে ঘরের মেঝেতে বসে আছে, আর বিপিনবাবু, সতীশের সেই পুরনো বন্ধু, মদ খেয়ে মাতাল হয়ে খাটের উপর ঘুমাচ্ছে। দেখে বিহারীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
আজ সকালে সাবিত্রী কালীঘাটে পুজো দিতে গিয়েছিল। সেই ফাঁকে কোথা থেকে যেন বিপিন মদ খেয়ে মাতাল হয়ে এ বাড়িতে এসে সাবিত্রীর খাটে শুয়ে পড়ে। এমনকি সাবিত্রী তা জানতও না। কিন্তু বিহারী এ অবস্থায় দেখে কি না কি ভাবল। কিন্তু বিহারী বাড়ি ফিরে সতীশকে এ ব্যাপারে কিচ্ছু বলে না। এর কয়েকদিন পরে হঠাৎ সতীশ অসুস্থ হয়ে পড়লে তার সেবা করার জন্য বিহারীকে পাঠায়, সাবিত্রীকে ডেকে পাঠানোর জন্য। কিন্তু বিহারী গিয়ে দেখে যে সাবিত্রী আর সেখানে নেই। কাউকে কিছু না বলে কয়েকদিন ধরে কোথায় যেন চলে গেছে। মুখ্যদাও জানে না যে সাবিত্রী কোথায়। তারপরে সতীশ একটু সুস্থ হলে বিহারীকে নিয়ে সে কলকাতা ছেড়ে চলে যায়। সতীশ এতদিনে বুঝতে পারে যে তাকে দিয়ে ডাক্তারি পড়া আর হবে না। তাই সে উপেনবাবুর কাছে চলে যায়। সাবিত্রীর আর কোনো খোঁজ পায় না। এর মাসখানেক পরে একদিন উপেন্দ্র সতীশকে বলে, চল সতীশ, একটা কাজে কলকাতা যেতে হবে। সতীশ প্রথমে রাজি না হলেও পরে উপেনের সাথে কলকাতায় যায়। কলকাতা স্টেশনে উপেনকে আমন্ত্রণ জানানোর জন্য জ্যোতিষ নামে এক লোক আসে। সে উপেনের পুরনো বন্ধু। এবার সতীশ আর উপেন্দ্র মিলে একটা বাড়িতে যায়। পুরনো জীর্ণ একটি প্রকাণ্ড বাড়ি। এটা হারান নামে উপেন্দ্রর এক বন্ধুর বাড়ি। হারান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যুপথযাত্রী। সেখানে প্রথমেই দেখা হয় এক ভদ্রমহিলার সাথে। তিনি বেশ সেজে আছে। উপেনের দেখেই মনে হলো ইনি নিশ্চয়ই হারানের স্ত্রী। নাম কিরণময়ী, অপরূপ সুন্দরী। এমন সুন্দরী মেয়ে গোটা কলকাতায়ও আর পাওয়া যাবে না। তার রূপের আলোতে হারানের অন্ধকার ঘরটা যেন জল জল করে জ্বলছে। উপরে গিয়ে দেখে যে হারানের অবস্থা একটু বেশিই খারাপ, যে কোনো সময় ওপারে চলে যাবে। বাড়িতে হারান, কিরণময়ী আর হারানের মা থাকেন। আর একটা ঝি আসে কাজ করে দিয়ে যায়। হারানের বেশি সম্পদ নাই, 1000 টাকা আর এই বাড়িটা আছে। হারান তা উপেনের নামে লিখে দিতে চায় আর উপেনকে দায়িত্ব দেয় যে সে মারা যাওয়ার পরে তার মা আর স্ত্রীকে যেন এই উপেন দেখে। ব্যাপারটা কিরণময়ীর ভালো লাগে না। তার স্বামীর সকল বিষয় সম্পত্তি অচেনা একজন মানুষের নামে লিখে দিবে। কিরণ মনে করে যে উপেন নিশ্চয়ই এই সম্পত্তি হাতিয়ে নেবে। একদম ছোটবেলায় কিরণের মা বাবা মারা যায়। এরপর তার মামার বাসায় সে লালিত পালিত হয়। 10 বছর বয়সে হারানের সাথে বিয়ে হয়। 10 বছর সংসার করে। বর্তমানে বয়স তার 20 বছর। এই 10 বছরে কখনোই হারানের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল না, ছিল শিক্ষক ছাত্রী সম্পর্ক। রোমান্সের পরিবর্তে তারা দুজন যথেষ্ট পরিমাণে পড়াশোনা করেছে। তাই 10 বছর সংসার করলেও কিরণময়ী দাম্পত্য সুখ কখনোই পায়নি। এর মাঝে শাশুড়ির অত্যাচার তো আছেই। এখন হারান অসুস্থ, তাই কিরণময়ী যেন আরও একা। আর এসব কারণেই যে ডাক্তারবাবু হারানের চিকিৎসা করতে বাড়িতে আসে তার সাথে একটা গোপন অবৈধ সম্পর্ক গড়ে ওঠে কিরণের। বিনিময়ে ডাক্তার কিরণময়ীর সংসারের অর্ধেক খরচ বহন করে। কিরণ যে তাকে ভালোবাসে তেমন না, তার এক অতৃপ্ত বাসনা পূরণ করা শুধু। এদিকে উপেন আর সতীশ তার কলকাতায় বন্ধু জ্যোতিষের বাড়িতে উঠেছে। ও বাড়িতে সরোজিনী নামে একজন মেয়ে আছে, জ্যোতিষের ছোট বোন, যে গান বাজনায় বেশ ভক্ত। এ বাড়িতে আর আছে জ্যোতিষের মা। সরোজিনী সবাইকে মাঝে মাঝেই গান শোনায়। সতীশ সেদিন কিরণময়ীর চালচলন লক্ষ্য করে এটুকু বুঝতে পেরেছিল যে সে লোক সুবিধার না। ডাক্তারের সাথে কথা বলার ধরনও সে খেয়াল করে। তাই তো উপেন্দ্রকে সতীশ কিরণময়ীর ব্যাপারে সতর্ক করে। পরের দিন হারানবাবু সকল দলিলাদি উপেনের হাতে তুলে দেয়। হারানের মাও যেন একটু নিশ্চিন্ত হয়। এর কয়েকদিন পরে সতীশ হারানের বাড়িতে আসে। উপেন কোনো কাজে বাড়িতে চলে গেছে আর সতীশকে কলকাতায় রেখে গিয়েছে হারানের পরিবারের দেখাশোনা করার জন্য। সেদিন কিরণময়ী বেশ যত্ন করে সতীশকে উপরে নিয়ে গিয়ে বসায়। তখন উপেনের মহত্বের কথা সতীশের কাছে জানতে পারে। কিরণময়ী এও জানতে পারে যে উপেন তার স্ত্রী সুরবালাকে অসম্ভব ভালোবাসে। কিরণময়ী কেন যেন অন্যমনস্ক হয়ে যায়। সে সতীশের কাছে জানতে চায় সুরবালা কি কিরণের থেকেও বেশি সুন্দরী। সতীশ বলে, না, আপনার থেকে বেশি সুন্দরী নয়।
সতীশ বেশ কিছুদিন ধরে কলকাতায় আছে। একটা বাড়ি ভাড়া নিয়েছে। কয়েকদিন আগে গ্রামে সতীশের বৃদ্ধ বাবা মারা গেছে, আর তার অনেক সম্পত্তির মালিক এখন এই সতীশ। বৃদ্ধ চাকর বিহারীও সতীশের সাথেই থাকে। এই কদিনে সতীশ একবারের জন্য সাবিত্রীর কথা ভুলতে পারেনি। সবসময় সাবিত্রীর কথা চিন্তা করে তার মন খারাপ। কলকাতায় এসে যেন আরও বেশি মনে পড়ছে। হঠাৎ বিহারীকে একদিন সাবিত্রীর কথা জিজ্ঞেস করে। বিহারী তখন বলে, বাবু, আপনি আর সাবিত্রীর কথা জিজ্ঞেস করবেন না। এরপরে বিহারী সতীশকে জানায় যে সেদিন সাবিত্রীর বাড়িতে কি দেখে এসেছিল। এও জানায় যে সাবিত্রী নিশ্চয়ই এখন বিপিনবাবুর সাথে থাকে। বিপিনকে সে সাবিত্রীর বিছানায় শুয়ে থাকতে দেখেছে। শুনে সতীশ যেন বিশ্বাস করতে পারে না। বিহারী তখন দিব্যি করে বলে যে সে সেটাই দেখেছে। মুখ্যদা বলেছে যে সাবিত্রী নাকি বিপিনবাবুর সাথেই গেছে। শুনে সতীশ বেশ মর্মাহত ও ক্রুদ্ধ হয়। ওদিকে উপেন্দ্র তার স্ত্রী সুরবালাকে নিয়ে কলকাতায় যেতে চায়। হারানের অবস্থা ভালো নয়, কয়েকদিন ওখানে থাকবে। দিবাকরকেও সাথে নিয়ে যাবে। উদ্দেশ্য তাকে কলকাতায় একটা কলেজে ভর্তি করে দিয়ে সে বাড়িতে চলে আসবে। কলকাতায় তারা সতীশের বাড়িতে থাকবে, এরকমই পরিকল্পনা। সতীশ যখন বিহারীর কাছে সাবিত্রীর কথা শুনে তখন সে সাবিত্রীর উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়। সে সাবিত্রীকে এত ভালোবাসলো, সাবিত্রীর জন্য এত কষ্ট পাচ্ছে, সে কিনা বিপিনের সাথে গিয়ে থাকে। রাগে ক্ষোভে সতীশ ঘর থেকে বের হয়ে যায়। এমন সময় ওই বাড়িতে সাবিত্রী আসে। খুব অসহায় অবস্থা। সে বিহারীর কাছে 30 টাকা ধার চায়। অসুস্থ অবস্থায় কোনো কাজ করতে পারে না। 30 টাকা পেলে তা নিয়ে কাশি চলে যাবে সে। তার আর থাকার কোনো জায়গা নেই। আর তখন বিহারী জানতে পারে যে সাবিত্রী এতদিন বিপিনের সাথে ছিল না। সব ঘটনা খুলে বলে বিহারীকে। শুনে বিহারী যেন আকাশ থেকে পড়ে। অথচ সে সতীশের কাছে সাবিত্রীর নামে কত কিছু বলেছে। এমন সময় সতীশ চলে আসে। সাবিত্রী তখন পাশের ঘরে গিয়ে লুকায়। বিহারী নিজের নাম করে 30 টাকা ধার চায় সতীশের কাছে, কিন্তু সতীশ তা দিতে চায় না। বিহারী কি বলবে বুঝতে পারে না। সাবিত্রী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। কিরণ বাড়িতে কাজ করছিল। এমন সময় ডাক্তারবাবু এসে পড়ে। তখন কিরণ বলে যে আপনাকে আর আসতে হবে না। ডাক্তার তখন বলে, তোমাদের প্রয়োজন হয়তো মিটে গেছে, কিন্তু আমার প্রয়োজন তো বাকি আছে। অর্থাৎ এতদিন কিরণ তার প্রয়োজন মেটাতো বলে ডাক্তার কোনো টাকা চাইতো না, উল্টো আরও সংসার চালানোর জন্য খরচ দিত। আজ যখন কিরণময়ীকে সে পাচ্ছে না, তখন ডাক্তারি চিকিৎসা খরচ দাবি করে বসে। কিরণময়ী তখন তার সমস্ত জমানো গয়না এনে ডাক্তারের পায়ের কাছে ফেলে, যা ডাক্তারের দাবিকৃত টাকার থেকে অনেক বেশি। আসলে কিরণময়ী জৈবিক ও আর্থিক চাহিদা পূরণে ডাক্তারের সাথে সম্পর্ক রেখেছে, কিন্তু আজ সে যে কোনো কিছুর বিনিময়ে এই ডাক্তারের হাত থেকে মুক্তি চায়। তাই তো সব গহনা তাকে দিয়ে দেয়। গহনা নিয়ে ডাক্তার চলে যায়। ওদিকে সতীশের বাড়িতে বিহারী আর সাবিত্রী কথা বলছিল। এমন সময় সতীশ এসে পড়ে, সাবিত্রীকে দেখে ফেলে। সাবিত্রীকে দেখেই সতীশ যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। বিহারী বলতে গেলেও সতীশ কোনো কথা শুনে না। আর এমন সময়ই সেখানে উপেন্দ্র এসে উপস্থিত হয়, সাথে দিবাকর আর সুরবালা। উপেন্দ্র এসেই দেখে যে সাবিত্রী সেখানে বসে আছে। উপেন্দ্র আগে কারো কাছে শুনেছিল যে সতীশ সাবিত্রী নামে একটি মেয়েকে বিয়ে করেছে, কিন্তু উপেনকে কিছুই জানায়নি। সতীশকে সে ছোটবেলা থেকে নিজ হাতে বড় করেছে, আপন ভাইয়ের মতো আদর করে। তাই সে কখনোই একথা বিশ্বাস করেনি। কিন্তু আজ হঠাৎ এসে এ বাড়িতে সাবিত্রীকে দেখে মনে করে আসলেই সতীশ তাকে বিয়ে করেছে। আর তাই কোনো কথা না বলে দিবাকর আর সুরবালাকে নিয়ে তখনই এ বাড়ি থেকে চলে যায়। সতীশ অসহায়ের মতো তাকিয়ে থাকে। সাবিত্রী সতীশকে বলে উপেনকে ফিরিয়ে আনতে, কিন্তু উপেন যে কোনো কিছু জিজ্ঞেস না করেই এভাবে চলে গেল, তাতে সতীশও কিছুটা বিরক্ত। তাই সে আর উপেনকে ফেরায় না। এরপরে উপেন দিবাকর আর সুরবালাকে নিয়ে জ্যোতিষবাবুর বাড়িতে গিয়ে ওঠে। আর এসব কাহিনী দেখে সাবিত্রী জ্ঞান হারায়। আগে থেকেই সে অসুস্থ ছিল। এর 2-1 দিন পরে জ্যোতিষের ছোট বোন সরোজিনীকে সতীশের বাড়িতে পাঠায় উপেন। সেও গিয়ে দেখে যে সাবিত্রী সে বাড়িতেই আছে। সন্দেহ আগেরটাই বহাল থাকে।
কিরণময়ী এখন জীবনের সর্বোচ্চটা দিয়ে স্বামীর সেবা করছে। জীবনে তার একটাই ব্রত, তার স্বামী। আর তার কয়েকদিন পরে বউয়ের সেবা যত্ন পেতে পেতে হারানবাবু ইহলোক ত্যাগ করেন। কিরণময়ী মাত্র 20 বছর বয়সে বিধবা হয়। আর হারানের পরিবারের সব দায়িত্ব গিয়ে পড়ে উপেন্দ্রের উপর। কয়েকদিন পরে উপেন কিরণদের বাড়িতে আসে। এতদিনে উপেনের ব্যক্তিত্ব, ভদ্রতা আর দায়িত্বশীলতা দেখে কিরণ মুগ্ধ হয়ে যায়। আর তাই গোপনে নিজের মনের অজান্তেই কিরণময়ীর মনে উপেনের জন্য একটা জায়গা তৈরি হয়। আজ তাই উপেনকে এ বাড়িতে একা পেয়ে আজ নিজের মনের কথা সে বলতে চায়। সে বলে যে হারানের সাথে 10 বছর সংসার করেছে, কিন্তু কোনোদিন হারানের ভালোবাসা পায়নি এবং সেও কোনোদিন হারানকে ভালোবাসেনি। আর এসব বলে উপেনকে সে অবশেষে বলে ফেলে যে ঠাকুরপো, তোমাকে আমি ভালোবাসি। এ কথা শুনে উপেন স্তম্ভিত হয়ে যায়। সে তখনই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কিরণময়ী তাকে যেতে দেয় না। কিরণময়ী উপেনকে অনুরোধ করে যেন দিবাকরকে তাদের বাড়িতে রাখে। দিবাকর কলকাতায় কলেজে ভর্তি হবে আর কিরণময়ীর কাছে থাকবে। দিবাকর কিরণের ছোট ভাইয়ের মতো। বাড়িতে একটা ছেলে মানুষ থাকলে উপেনের আর তাদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। উপেন এ প্রস্তাবে রাজি হয়। দিবাকর এখানে থেকেই পড়াশোনা করবে আর দিবাকরের দেখাশোনার সব দায়িত্ব কিরণময়ীর উপর। এদিকে উপেন চলে যাওয়ার পরে সতীশ সাবিত্রীর সাথে খারাপ ব্যবহার করে। সতীশের বাড়িতে কয়েকদিন থেকে একটু সুস্থ হলে সাবিত্রী কাশী চলে যায়। আর সতীশ সেই বাসা ছেড়ে দিয়ে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় যে যায় তা কাউকে বলেও না আর কেউ জানেও না, শুধু বিহারীকে সাথে নিয়ে যায়। তারা একটা নির্জন বাগান বাড়িতে গিয়ে থাকে। এভাবে বেশ কিছুদিন, কিছু মাস থাকার পরে হঠাৎ একদিন সতীশ দেখতে পারে তাদের বাড়ির পাশে একটা মেয়েকে কয়েকজন যুবক মিলে উত্ত্যক্ত করছে। সতীশ গিয়ে লোকগুলোকে তাড়িয়ে দিয়ে মেয়েটিকে উদ্ধার করে। তারপর জানতে পারে যে মেয়েটি জ্যোতিষের বোন সরোজিনী। প্রথমে সতীশ তাকে না চিনলেও সরোজিনী ঠিকই চিনে। তারপর সরোজিনীকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়। আর এভাবেই সরোজিনীর পরিবারের সাথে সতীশের যোগাযোগ শুরু হয়। সরোজিনী উপেনের কাছে শুনেছিল যে সতীশ সাবিত্রীকে সাথে নিয়ে পশ্চিমে চলে গেছে। এখন সতীশের সাথে দেখা হয়ে সে ভুল ভেঙেছে। আর সতীশও জানতে পারে যে হারানবাবু এতদিনে মারা গেছে। সতীশের গুণে মুগ্ধ হয়ে সরোজিনীর মা তার সাথে সরোজিনীর বিয়ে ঠিক করে। সতীশও রাজি হয়। এর কয়েকদিন পরে তারা জানতে পারে যে সতীশ সাবিত্রীকে বিয়ে করেছিল, তাই তারা আবার সেই বিয়ে ভেঙে দেয়। এদিকে কিরণময়ী দিবাকরের যার পণ্যায় যত্ন করতে থাকে। দিবাকরও বেশ খুশি। সারা দিন দুইজন হাসি তামাশা করে আর বিভিন্ন গল্পের বই নিয়ে হাসাহাসি করে। দিবাকর এতই মশগুল থাকে যে 15 দিন আগে তার কলেজে ভর্তির সময় পার হয়ে গেলেও তার কোনো খেয়াল থাকে না। এমন সময় একদিন উপেনবাবু সেই বাড়িতে আসে। তখন কিরণের শাশুড়ি বলে যে দিবাকর আর কিরণময়ী সারাদিন ঘরে বসে ফুসুর ফুসুর করে, তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা সম্পর্ক আছে। এ কথা শুনে উপেন সিদ্ধান্ত নেয় যে দিবাকরকে এই বাসায় আর রাখা যাবে না। এটা শুনে কিরণময়ী বেশ মর্মাহত হয়। জীবনে এই প্রথম নিজের মনের কথাগুলো খুলে বলার মতো একটা মানুষ পেয়েছিল। দিবাকর চলে গেলে আবার সে একা হয়ে যাবে। যদিও দিবাকরের সাথে তার সেরকম কিছুই সম্পর্ক ছিল না। কিরণময়ী তখন দিবাকরকে কিছু করতে বলে, কিন্তু উপেনের সিদ্ধান্তের বাইরে কিছু করার ক্ষমতা এই দিবাকরের ছিল না। কিরণময়ী তখন একটা দুঃসাহসিক কাজ করে। দিবাকরকে বুঝিয়ে সুঝিয়ে রাতের অন্ধকারে দিবাকরকে নিয়ে বাড়ি থেকে পালায়। তারা সেই অন্ধকার রাতে গিয়ে আরাকানের জাহাজে ওঠে। তারা জানে না কোথায় যায়। সম্পূর্ণ অজানা পথে অজানা ভবিষ্যৎ সামনে নিয়ে এই দুই মানব মানবী অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এদিকে উপেন্দ্রের স্ত্রী সুরবালা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। উপেন সব চেষ্টা করেও কোনোভাবে তাকে ধরে রাখতে পারে না। এরপরে একদিন উপেনকে একা ফেলে সুরবালা পরপারে পাড়ি জমায়। উপেনের যেন চারদিক অন্ধকার হয়ে যায়। সে বাড়ি ছেড়ে কাশী চলে যায়। জীবনের প্রতি আর কোনো চাওয়া পাওয়া নাই তার। হঠাৎ কয়েকদিন সতীশ বেশ অসুস্থ। বিহারী দিবারাত তার সেবা করে, কিন্তু কিছুই করতে পারে না।
একটা সময় সতীশের বেঁচে থাকার আর কোনো আশাই থাকে না। এমন সময় সেখানে সাবিত্রী এসে পড়ে। সতীশকে এই অবস্থায় দেখে সে মর্মাহত হয়, সতীশের সেবা যত্ন শুরু করে। তখন সতীশ জানতে পারে যে বিপিনবাবুর সাথে সাবিত্রীর কোনো সম্পর্কই ছিল না। বিহারীও তার ভুল স্বীকার করে। আসলে সাবিত্রী বিহারীকে বলতে নিষেধ করেছিল। সাবিত্রী আসলে কখনোই চায়নি যে সতীশ তার মতো একটা মেয়ের পাল্লায় পড়ে তার জীবনটা নষ্ট করুক। তখন সতীশ বলে, সাবিত্রী, তুমি আমাকে এতকাল জানাওনি, এত বড় শাস্তি দিলে আমাকে। সাবিত্রী তখন সতীশের মৃত্যুপথযাত্রী অবস্থা বর্ণনা করে উপেনকে একটা চিঠি লিখে। কিন্তু উপেন কাশিতে থাকার কারণে চিঠি সময় মতো তার কাছে পৌঁছায় না। সতীশ তখনও জানে না যে সুরবালা মারা গেছে। সাবিত্রীর সেবা পেয়ে সতীশ কয়েকদিনে বেশ সুস্থ হয়ে যায়। এমন সময় সেখানে উপেন এসে পড়ে। সুরবালার শোকে পাগল প্রায় এই উপেন আর আগের সেই উপেন নাই। না খেয়ে না ঘুমিয়ে চেহারা শরীর শেষ, তাকে আর চেনা যায় না। উপেনের এই অবস্থা দেখে শয্যাশায়ী সতীশ আবেগে বিহ্বল হয়ে পড়ে। উপেন সাবিত্রীকেও সেখানে দেখে। তখন সব জানতে পারে যে আসলে সেদিন কি হয়েছিল। উপেন সাবিত্রীকে বলে, আজ থেকে তুমি আমার বোন। উপেন্দ্র সরোজিনীকেও সাথে করে নিয়ে গিয়েছিল। সতীশ তখন জানতে পারে যে সুরবালা আর নেই। তখন সে কষ্টে মুহ্যমান হয়ে পড়ে। আর এদিকে সতীশের সাথে সরোজিনীর বিয়ে ভেঙে যাওয়ার পরে সরোজিনী শোকে শয্যাশায়ী হয়ে পড়েছিল। মনে মনে সে সতীশকে ভালোবেসে ফেলেছিল। উপেন্দ্র আর সতীশ আবেগঘন আলোচনা করতে থাকে। এমন সময় উপেন বলে যে আমি সরোজিনীকে নিয়ে এসেছি তোর হাতে তুলে দিব বলে, আর আমার সাবিত্রী বোনকে সাথে করে নিয়ে যাব। আমার দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমি যতদিন বেঁচে আছি সাবিত্রী আমার সেবা করবে। উপেন তখন সতীশের কাছে একটা আবদার করে যে সে শুনেছে দিবাকর আরাকানে থাকে, যেভাবেই হোক দিবাকরকে একবার তার কাছে এনে দিতে। মরার আগে একবার দিবাকরকে দেখতে চায়। সতীশ কথা দেয় দিবাকরকে সে ফিরিয়ে আনবে। এরপরে সবাই অন্য ঘরে চলে যায়। সাবিত্রী গিয়ে সতীশের পাশে বসে। সতীশ বলে যে সাবিত্রী, আমি তোমাকে কোথাও যেতে দিব না। সাবিত্রী তখন বলে, আমি তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু আমার মতো কাউকে দিয়ে তোমার পুজো করা চলে না। তুমি সুখী হও, আমি এমনই ঠিক আছি। এদিকে আরাকানে দিবাকর আর কিরণময়ী একসাথে থাকে। দিবাকর কারখানায় কাজ করে, কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো নয়। কিরণময়ীর সেই রূপ আর নেই। এখন তাকে দেখলে কোনো সুন্দরী রমণী তো মনে হয়ই না, উল্টো কুৎসিত মনে হয়। আর দিবাকরও যে অন্যরকম মানুষ হয়ে গেছে। কিরণময়ের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ছিল, কিন্তু কখনোই সে এভাবে আসতে চায়নি। যে উপেন তাকে পিতার স্নেহ দিয়ে লালন পালন করেছে, আজ তার সামনে মুখ দেখানোর মতো অবস্থা এই দিবাকরের নেই। দিনে দিনে দিবাকর কিরণের উপর ক্ষুব্ধ হতে থাকে। এক পর্যায়ে কিরণের গায়ে পর্যন্ত হাত তোলে। আসলে কিরণময়ী উপেন্দ্রের উপর প্রতিশোধ নেয়ার জন্য দিবাকরকে এখানে টেনে এনেছিল, কিন্তু তাতে দিবাকরের জীবনটা শেষ হয়ে গেল। অবশেষে একসময় কিরণময়ী তার নিজের কর্মে অনুতপ্ত হয়। দিবাকরকে সে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু দিবাকর যায় না। তবে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এক সময় দিবাকর কিরণময়ীর থেকে সরে গিয়ে আলাদা বাসা নেয়। এমন সময় ঠিকানা খুঁজে খুঁজে সতীশ সেখানে গিয়ে পৌঁছায়। দিবাকরকেও ডাকে। তাদের দুজনের চেহারা দেখে সতীশ হতবাক হয়ে যায়। সতীশ তাদের বলে যে আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। তখন দিবাকর বলে, না দাদা, এই মুখ আমি উপেন্দাকে দেখাবো কিভাবে? তখন সতীশ বলে, সেই উপেন্দা আর নেই, সে মৃত্যুশয্যায়। এটা শুনে কিরণ আর দিবাকর চমকে ওঠে। এটাও জানতে পারে যে সুরবালাও আর নেই। দিবাকর আর কান্না ধরে রাখতে পারে না। কিরণময়ী ফিরতে রাজি না হলে সতীশ বলে, তুমি আমার বোন, আমি তোমার দায়িত্ব নেব। এরপরে তারা তিনজনে কলকাতার স্টিমারে উঠে পড়ে। এদিকে উপেন শয্যাশায়ী, সাবিত্রী তার সেবা করছে। মনে মনে অপেক্ষায় আছে সতীশ দিবাকরকে নিয়ে ফিরে আসবে। উপেন সাবিত্রীকে কখনো তুই কখনো তুমি সম্বোধন করে। সাবিত্রীও জান প্রাণ দিয়ে তার সেবা করতে থাকে। উপেনের আর উঠে বসারও ক্ষমতা নেই। উপেন সাবিত্রীর মাথায় হাত রেখে বলে,
বোন, তুই রাগ করিস না, সতীশের সাথে সরোজিনীর বিয়ের কথা বলেছি আমি। সাবিত্রী তখন বলে, কোনো চিন্তা করো না দাদা, আমি তোমার কথা নড়চড় হতে দেব না। সন্ধ্যায় জাহাজঘাটে সতীশ কিরণময়ী আর দিবাকরকে নিয়ে নামে। দেখে বিহারী দাঁড়িয়ে আছে সেখানে। বিহারী সতীশকে বলে যে উপেনবাবু আমাকে পাঠিয়েছে, বলেছে যে যদি কিরণ বৌদি এখানে এসে থাকে তবে তাকে অন্য কোথাও রেখে আপনাদের দুজনকে বাড়িতে যেতে। শুনে সতীশ রেগে যায়, তবু কিরণময়ী যেতে চায় না। এরপরে কলকাতায় একটা বাড়ি ঠিক করে সব খাবার দাবারের ব্যবস্থা করে। কিরণময়ীকে সেখানে রেখে দিবাকরকে নিয়ে সতীশ বাসায় যায়। আজ সকাল থেকেই উপেনের মুখ থেকে রক্ত পড়ছে, হয়তো আর বেশি সময় বাকি নেই। সরোজিনীও সেখানে আসে। এদিকে দিবাকর আর সতীশও চলে আসে। দিবাকরকে দেখে উপেন চোখের জল ধরে রাখতে পারে না। উপেন তখন সতীশকে ডেকে বলে, তোর আর সরোজিনীর বিয়ে দেখে যেতে পারলাম না, কিন্তু আমাকে কথা দে যে আমার এই লক্ষ্মী বোনটিকে তুই কোনোদিন কষ্ট দিবি না। সতীশ তখন সাবিত্রীর দিকে তাকায়। সাবিত্রী একটু হাসে। এরপরে উপেন সরোজিনীর ডান হাতটি সতীশের ডান হাতে তুলে দিয়ে আশীর্বাদ করে। সতীশ কথা দেয় যে দাদা, আমি জান প্রাণ দিয়ে তোমার শেষ ইচ্ছা পূরণ করব, কিন্তু আমাকে নিয়ে কি সরোজিনী সুখী হতে পারবে? আমি যে সাবিত্রীকে ভালোবাসি। উপেন বলে, আমি সব জেনে শুনেই তোদের এই সিদ্ধান্ত দিলাম, এতেই তোদের মঙ্গল। সাবিত্রী তখন বলে, তুমি চিন্তা করো না দাদা, সে ভার আমি নিলাম। তখন উপেন বলে, দুর্ভাগ্য তোমাকে কোলের বাইরে নিয়ে এসেছে বোন, আর ভিতরে যেতে চেও না, বাইরে থেকেই তাকে বুকে আগলে রেখো। সাবিত্রী বুঝে গেল যে আজ সতীশ আরেকজনের, তার উপর আর কোনো অধিকার নেই। কিরণময়ীকে কলকাতায় একটি বাসায় রেখে সতীশ চলে এসেছিল, কিন্তু সেখান থেকে কিরণময়ী কোথায় যেন চলে যায়। বেশ কয়েকদিন আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরে একদিন দেখা যায় যে সে পাগল প্রায় হয়ে ময়লা ছেঁড়া কাপড়ে মন্দিরের ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়। ভিক্ষা করছিল সে। আজ সকাল থেকেই উপেনের শরীরটা একটু বেশি খারাপ। এমন সময় কোথা থেকে হঠাৎ করে কিরণ এসে দাঁড়ায় সেখানে। কিরণ উপেনকে দেখে চোখের জল ধরে রাখতে পারে না। উপেনের তখন আর কিছু বলার উপায় ছিল না, সে বারবার জ্ঞান হারাচ্ছে। এরপরে কিরণ আর সরোজিনী নিচের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সতীশ আর সাবিত্রী উপেনের মাথার কাছে বসে থাকে। উপেন তখন আস্তে আস্তে দিবাকরের ভারসহ তার যা কিছু আছে সব কিছুর ভার সতীশের উপর দিয়ে নিষ্পাপ হৃদয় নিয়ে সুরবালার উদ্দেশ্যে প্রস্থান করে। সতীশ আর সাবিত্রীর বিদীর্ণ কণ্ঠে গগন প্রকম্পিত করে রোদন করতে থাকে। তাদের কান্নায় বাড়ির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে। এখানেই শেষ হলো আমাদের আজকের আয়োজন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস চরিত্রহীনের কাহিনী সংক্ষেপ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।